সত্যজিৎ রায় থেকে তপন সিনহা, অজয় কর থেকে তরুণ মজুমদার, কার ছবিতে কাজ করেননি উনি? শ্যাম বেনেগাল, প্রভাত রায়, সবাই আছেন। কিন্তু আজকে তার থেকেও একটা বড় খবর নিয়ে তাকে নিয়ে এসেছি চেনা মানুষ অজানা কথার শোয়ে। 91 বছরের এই বর্ষীয়সী মহিলা, বর্ষীয়সী আমাদের শ্রদ্ধেয় অভিনেত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের বংশোদ্ভূত। আজকে 25শে বৈশাখে তার থেকেই শুনে নেব কবিগুরুর সোনালী স্বর্ণাভ দিনের গল্প কথা। সকল স্বনামধন্য পরিচালকের সাথে আপনি কাজ করেছেন, সে গল্প তো শুনব, কিন্তু আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আপনি বংশোদ্ভূত এবং পরম সৌভাগ্যবতী আপনি কবিগুরুর সংস্পর্শে এসেছেন। আপনি পরম সৌভাগ্যবতী, আপনার থেকে শুনবো সেই স্বর্ণালী দিনের গল্প কথা। আসলে আমি যখন জন্মালাম তখন জোড়াসাঁকোর 6 নম্বর বাড়ি, মানে যেটা এখন তোমরা সবাই মহর্ষি ভবন বলো, একেবারেই ফাঁকা। মহর্ষির 3 ছেলে, দ্বিজেন্দ্রনাথ, হেমেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ, এই 3 ভাইয়ের পরিবার তখন 6 নম্বর বাড়িতে বাস করছেন। তার মধ্যে আমার দ্বিজেন্দ্রনাথ বলো, হেমেন্দ্রনাথ, এদের কাউকেই আমি দেখিনি। মহর্ষির সব ছেলে মেয়েদের মধ্যে আমি শুধু, আমার সৌভাগ্য সেটা আমরা পেয়েছিলাম রবীন্দ্রনাথকে, যদিও তখন আমার খুব কম বয়স। উনি যখন চলে যান তখন আমার মাত্র 7.5 বছর বয়স। কাজে ওই বাড়িতে যেমন আমার বেড়ে ওঠা, আমরা তখন মাত্র আমি আর দাদা, আমরা 2 ভাই বোন। এবং হেমেন্দ্রনাথের পরিবারে ওনার এক নাতি রীতিন্দ্রনাথ ঠাকুর, যার স্ত্রী অমিয়া ঠাকুর গানের জন্য খুব বিখ্যাত ছিলেন, যার থেকে রবীন্দ্রনাথ অনেক হিন্দি গান শুনে ওনার মতো করে গান লিখেছিলেন। তার 2 ছেলে মেয়ে ছিল, তারা খুব পিটোপিটি ছিল। ফলে আমরা এই 4 ভাই বোন তখন জোড়াসাঁকোতে বড় হচ্ছি, 2 দাদা আর আমরা 2 বোন। তো দাদাদের সঙ্গে থেকে থেকে সেই ঘুড়ি ওড়ানো, ফুটবল খেলা, এইসবই দিয়ে আমাদের জীবন কাটছে। তারপরে শান্তিনিকেতনে একটা সময় গিয়েছি, আমাদের শাটল ককের মতন প্রায় জোড়াসাঁকো শান্তিনিকেতন এইভাবে কেটেছে। তবে শান্তিনিকেতনের আমার মানে খুব 3 বছর হবে, সেই একটুখানি আমার স্মৃতি আছে, যখন দেহলি বাড়ির একতলায় আমরা থাকছিলাম তখন। তারপরে ওখানে শম্ভু সাহার অনেক তোলা ছবি সে সময় আছে। তখন রবীন্দ্রনাথকে আমি বেশি দেখেছি শান্তিনিকেতনে, কারণ অনেকটা বেশি সময় শান্তিনিকেতনে তখন থাকতাম। আর রবীন্দ্রনাথ জোড়াসাঁকোতে এসে থাকছেন এরকম আমার স্মৃতিতে নেই। একেবারে অসুস্থ হয়ে শেষবারের মতো যখন উনি চলে এলেন জোড়াসাঁকোতে, সেই দিনের এবং মৃত্যু দিনটা আজও আমার কাছে খুব জীবন্ত হয়ে আছে। মানে স্মৃতিটা এত পরিষ্কার, সেদিনের কথাটা আমি ভুলতে পারি না। এক একটা হয় না ছেলেবেলার কিছু কিছু স্মৃতি একটু মনের মধ্যে একটা থেকে যায়, সেটা সেদিনকার সেই রকম। তখন সেই বছর আসলে আমরা কলকাতায় ছিলাম 2 বছর 2-এর জন্য। তার আগে আমার শান্তিনিকেতনে ঠিক মনে নেই, 4 পূর্ণ হয়ে 5-এ বোধহয় আমি স্কুলে ওখানে পাঠ্যভবনের শিশু বিভাগে ভর্তি হই। আর আমরা থাকতে দেহলি বাড়ির পরে সুরপুরি বলে রতনকুটির পেছনে একটা বাড়ি ছিল, যেটাতে দীনেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছিল। তো দীনেন্দ্রনাথ মারা যাবার পর একটা সময় ওনার স্ত্রী কমলা দেবী, যাকে আমি আমার দাদা বড়মা বলে ডাকতাম, উনি বাবাকে বললেন যে বাড়িটা খালি পড়ে আছে, তোরা এখানে এসে থাক। তো সেটা রতনকুটির ঠিক পেছনেই সুরপুরির বাড়িটা ছিল, অনেকটা জমি জায়গা নিয়ে। তো আমরা সেখানে মোটামুটি বোধহয় 37 সাল থেকে বাস করতে শুরু করেছিলাম, এবং ওখান থেকেই আমার স্কুলে ভর্তি হওয়া 5 বছর পড়তেই আর কি। সহজ পাঠ প্রথম ভাগ আর ক্ষিতীশদার বাবা ব্ল্যাক শিপ, সেই কবিতা দিয়ে আমাদের ক্লাস শুরু হতো। তারপরে কিছুদিন বাদে 40 সালে আমরা আবার কলকাতায় আসি, কারণ জোড়াসাঁকো বাড়িতে আমার মামার বিয়ে ঠিক হয়। সেই সময় 40 সালটাতে আমরা আবার কলকাতায় ফিরে আসি। এসে আচ্ছা একটা কথা বলি, আমার রবীন্দ্রনাথ অনেক নাম বলেছিলেন যেগুলো কিন্তু আমার মায়ের পছন্দ হয়নি।
শেষকালে মা নিজেই বললেন যে রঞ্জনা রাখবো। তখন উনি বললেন হ্যাঁ রঞ্জনা রাখতে পারিস, কিন্তু ওটা নাকি গ্রামাটিক্যালি মিস্টেক, রঞ্জন রঞ্জিনী হবে। মার আবার রঞ্জিনী নামটা পছন্দ হয়নি, মা বললেন রঞ্জিনীটা কিরকম রঙিনী শোনাবে। তো সেই রঞ্জনা নামটাই কিন্তু আমার অনেক দিন ছিল, অনেক দিন অবধি। 40 সালে যখন জোড়াসাঁকো বাড়িতে এলাম একবার আমার মামার বিয়ে উপলক্ষে, তখন বাবা হঠাৎ একদিন ওই হরিবাবুর শব্দকোষটা থেকে হঠাৎ স্মিতা নামটা বার করে বললেন যে এই নামটা ওর রাখলে কেমন হয়। সেই 40 সাল থেকে আমার নামটা স্মিতা হয়ে গেল রঞ্জনা থেকে, এবং ওই স্মিতা নাম নিয়ে তখনকার মতো আমি ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে ক্লাস 1-এ ভর্তি হলাম। রবীন্দ্রনাথকে আমি বেশিরভাগটা পেয়েছি শান্তিনিকেতনে থাকার সময়, আমার বেশি স্মৃতি আছে ওকে দিয়ে। উনি তো একটা বাড়িতে বেশি দিন থাকতে পছন্দ করতেন না, সেই জন্য কখনো উদয়ন বাড়িতে দেখেছি, কখনো শ্যামলী বাড়িতে দেখেছি, কখনো পুনশ্চ বাড়িতে দেখেছি, তারপর উদিচি বাড়িতে দেখেছি। কোণার্ক বাড়িটাতে ওকে আমি থাকতে দেখিনি। সেই সময় আমার ছোটবেলায় কোণার্ক বাড়িতে ওনার সেক্রেটারি অনিলচন্দ্র আর রানীচন্দ্র ওরা থাকতেন সেই বাড়িতে। আমার এখনো মনে আছে শ্যামলী বাড়িতে যখন উনি আছেন সে সময় গান্ধীজি এসেছিলেন। তখন তো রবীন্দ্রনাথকে এবং গান্ধীজিকে সে বোঝার আমার বয়স ছিল না, একজন বড় মানুষ কেউ এসেছেন। আমরা মনে আছে উত্তরায়ণে সব দুপাশের প্রসেশন মতন আমরা সব দাঁড়ালাম, মাঝখান থেকে গান্ধীজি এসে শ্যামলী বাড়িতে রবীন্দ্রনাথের সঙ্গে বসে চেয়ারে দরজার কাছে কথা বলছেন, আর দরজার পাশেই আমি একটা ছবি এখনো আছে, দরজার পাশে আমি দাঁড়িয়ে আছি, তখন খুব ছোট। এইসব কিছু কিছু স্মৃতি রবীন্দ্রনাথ। কিন্তু রবীন্দ্রনাথ জানি আমাদের কর্তা বাবা, তিনি অনেক গান লিখছেন, অনেক কবিতা লেখেন, যেগুলোই আমরা পড়ি আর গাই আর সেই গানের সঙ্গে নাচি, এই স্মৃতি। কিন্তু রবীন্দ্রনাথকে সে বুঝতে বুঝতে তো অনেক দিন কেটে গেল আর কি, তখন আর উনি নেই। আমার এখনো আফসোস হয় যদি আর একটু বড় হয়ে ওকে পেতাম, তাহলে হয়তো কিছু কথাবার্তা অন্তত ওর সঙ্গে হয়তো বলার সুযোগ হতো। যাই হোক, এরকম আছে। আমার মনে আছে রবীন্দ্রনাথের, আমি যখন স্কুলে ভর্তি হই সেই সময় রবীন্দ্রনাথের জন্মদিন 38 সাল খুব সম্ভবত। আমার মনে আছে উনি ভোরবেলা উপাসনা মন্দিরে উপাসনা করতে এলেন, উনি নিজেই মন্ত্র পাঠ করলেন, উপাসনা করলেন, গান হলো, তারপরে আম্রকুঞ্জে সুন্দর করে আলপনা দেয়া ছিল, তারপরে বেদিটা সুন্দর করে সাজানো, সেখানে ওকে বসিয়ে মালা পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ওকে বরণ করে নেওয়া হলো। তারপরে কীর্তিমোহন দাদু ওনারই লেখা থেকে হয়তো কিছু পাঠ করলেন, শান্তিদেব ঘোষ শান্তিদা বলতাম, উনি গান করলেন, কণিকা মানে মোহরদি বলতাম আমরা কণিকা বন্দ্যোপাধ্যায়কে, সঙ্গীত ভবনের আরও ছাত্রছাত্রী কী গান কী কবিতা এখনো মনে নেই, কেউ কবিতা পাঠ করলো, উনি আশ্রমিকদের উদ্দেশ্যে হয়তো কিছু বললেন, এইটুকু মনে আছে। তবে সেটা হতো পয়লা বৈশাখ। একটা সময় ওনার চিরকালই 25শে বৈশাখের দিনটাই জন্মদিন পালন করা হতো, কিন্তু শান্তিনিকেতনে একটা সময় এত গরম, তখন তো জলের খুব কষ্ট ছিল, মানে তখন টিউবওয়েল ছিল না, কোনো কল ছিল না, কিছু না, শুধু কুয়োর জলের উপর নির্ভর করে থাকতে হতো। তাই জন্যে উনি নিজেই ঠিক করলেন যে 25শে বৈশাখের জন্মদিনটা পয়লা বৈশাখ এগিয়ে নিয়ে আসবেন, কারণ তাহলে তারপরেই হস্টেলের সব ছুটি হয়ে যেত, আমাদেরও গ্রীষ্মের ছুটি হয়ে যেত, প্রায় 2.5 মাস তখন গরমকাল গ্রীষ্মের ছুটি হতো আমাদের। সেই 1 জুলাই যখন বৃষ্টি পড়তো তখন আবার আমাদের স্কুল খুলতো, ফলে জলের তো কুয়োর জল সব শুকিয়ে যেত। যখন ওখানে যারা আশ্রমিক, যেখানে মাস্টারমশাইরা বা যারা কর্মী তারা থেকেই যেতেন, কারণ তাদের পরিবার তো সেখানেই থাকতো, কাজে সে তারা থেকে যেত, কিন্তু হস্টেলের ছাত্ররা সব বাড়িতে চলে যেত। এইটা আমার মনে আছে। অনেক দিন পরে শান্তিনিকেতনে যেই জলের কষ্টটা মিটেছিল, অনেক পরে। তারপরে পয়লা বৈশাখ ওই ওনার জন্মদিনটা আম্রকুঞ্জে হতো। তারপরেই যেটা হতো, আমরা উল্টো দিকেই বকুল বীথিতে আমরা সব ঘাসের উপর বসে পড়তাম, সামনে একটা করে শাল পাতা নিয়ে, এবং তখন সেই মুখ ভিজানো কিছু গ্রীষ্মে ফুটি বা তরমুজ এরকম ফল কেটে দিত, বোঁদে দিত, তারপর ভাঁড়ে করে ঘোলের শরবত, এইসব খাওয়া হতো। সেটাই আমাদের কাছে দারুণ ছেলেবেলার মজার জিনিস ছিল, এখনো হয় কিনা জানি না। তাহলে এই সমস্ত কিছু কবিগুরুর উপস্থিতিতে হতো, আপনারা সবাই তাকে স্বচক্ষে দর্শন করতেন এবং এই আনন্দগুলো উপভোগ করতেন। বাহ,
অপূর্ব। এর অনুষ্ঠানের পরেই আমাদের বকুল বিথিতে এই সব ফলাহারটা হতো আর এটা আমরা খুব মজা করে খেতাম। উনি সবটা সময় থাকতেন না, উনি জানতেন যে এগুলো হবে, ওনার মত নিয়েই সব অনুষ্ঠান সব কিছু হতো ওখানে। উনি তারপরে আস্তে আস্তে উদয়ন বাড়িতে ফিরে যেতেন। তারপর সন্ধেবেলা আমার মনে আছে, ওই সন্ধেবেলা উনি উদয়ন বাড়িতে ওই চেয়ারে করে বসে থাকতেন আর সামনে কাপড়ের উপর শতরঞ্চি বেছানো থাকতো, সেখানে আমরা সবাই আশ্রমে সবাই গিয়ে সেখানে জড়ো হতাম। একটা কিছু নৃত্যনাট্য বা কিছু ওই বারান্দাতে হতো, সেইটা আমার মনে পড়ে। আচ্ছা, সামনে অনেক নাচ গান হয়ে শেষ হতো, মানে ওনার জন্মদিনের অনুষ্ঠানটা সেদিনকার মতো শেষ হতো। এবং পরদিন থেকে মানে 2রা বৈশাখ থেকে সেই স্কুলের গ্রীষ্মের ছুটি শুরু হয়ে যেত 2.5 মাস। আমরা কিন্তু অনেক সময় শান্তিনিকেতনে এই গরমের ছুটিতে থেকে যেতাম সুরপুরি বাড়িতে। জোড়াসাঁকোতে যে আবার গরমের সময় চলে আসতাম তা কিন্তু হতো না, বেশিরভাগ সময় ওখানেই থাকতাম। প্রচুর হোম টাস্ক থাকতো আমাদের। আর যেহেতু 2.5 মাস ছুটি বলে অনেক 100টা অঙ্ক, 40 পাতা হাতের লেখা, এসব নানান অনেক টাস্ক। সারা গ্রীষ্মের ছুটি ধরে দুপুরবেলা সেই সব পড়াশুনো মা পড়াতেন, মা সেলাই করে যেতেন আর পড়াতেন, এইটা মনে আছে আমার। তখন তখন শান্তিনিকেতনে তো এত গাছপালাও ছিল না, মানে সুরপুরি বাড়ির পূব থেকে পশ্চিমে মানে দিগন্ত দেখতে পেতাম, একেবারে উত্তরে সেই সাঁওতাল গ্রাম পর্যন্ত ফাঁকা। গরমের মানে এত গরম যে ভাবতে পারা যাবে না, সেই মানে ধুধু প্রান্তর একেবারে দাবদাহ যাকে বলে আর কি। সেই জন্য একমাত্র আমাদের যে কুয়োটা ছিল দীনেন্দ্রনাথ, যেটা কুয়োটা আমাদের সুরপুরি বাড়ির কুয়ো, সেটা খুব গভীরভাবে কাটা হয়েছিল, যে জন্য সারা বছর আমাদের কুয়োতে জল থাকতো, সেই জন্য আমাদের কোনোদিন জলের কষ্ট হয়নি। কিন্তু আশ্রমে যারা থাকতেন তাদের খুব কষ্ট হতো। পরে আস্তে আস্তে তো সবই ঠিক হয়ে গিয়েছিল। এইটা শান্তিনিকেতনের ওনার সব বাড়িতে বাড়িতে থাকার স্মৃতি আমার একটু একটু রয়ে গেছে। তারপরে শেষ যখন জোড়াসাঁকো বাড়িতে উনি এলেন অসুস্থ হয়ে শেষবারের মতো, সেই দিনকার থেকে ওনার মৃত্যুদিন পর্যন্ত আমার স্মৃতিটা খুব স্পষ্ট। আজও আমি চোখের সামনে ওনার, তখন মৃত্যু কি বোঝার বয়স ছিল না, ঠিক বুঝতে পারিনি। আর সেদিন তখন আমি 40 সালে একবার মানে শান্তিনিকেতনে পড়তে পড়তেই 40 সালে কলকাতায় এলাম আমার মামার বিয়ের উপলক্ষে। কারণ আমার দিদিমা একলা মানুষ, মাকে সাহায্য করতে হবে, সেই জন্য আমাদের জোড়াসাঁকোতে আসা। সেই সময় বাবার একটা গাড়ি ছিল, বাবা সেই সময় গাড়ি করে, বাবা বললেন যে একটু তো বিয়ের দেরি আছে বলে বেনারসে আমার ছোট পিসি থাকতেন, সেখানে বাবা গেলেন, সঙ্গে ড্রাইভারও ছিল, আমার বড় পিসির ছেলে এক পিস্তুত দাদা সেও ছিল। সেই গাড়ি বেনারস থেকে ফেরার পথে বাবার একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয় বর্ধমানের ওখানে। তারপরে সেইখানে মামার মনে এখনো মনে আছে, সন্ধ্যেবেলা হঠাৎ একটা টেলিগ্রাম এলো, মা এরকম পিঁড়ি আঁকছেন, মা খুব সুন্দর পিঁড়ি আঁকতেন, বিয়ের পিঁড়ি আঁকছেন, সেই সময় টেলিগ্রাম এলো যে বাবাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সময় মা আমাদের রেখে, আমার দাদাকে আমরা রেখে মা চলে গেলেন বর্ধমানে বাবাকে আনতে। তারপরে বাবা, সেটা আর মনে নেই বাবাকে কিভাবে আনা হলো। বাবা 6 মাস শয্যাশায়ী ছিলেন। সেই করে আমাদের 40 সাল 41 সালটাও জোড়াসাঁকোতে থেকে যাওয়া হয়েছিল। তখন আমার ক্লাস 2, 41 সালে আমি তখন ক্লাস 2তে পড়ি। রোজ সকালে বাস আসতো, স্কুল বাস আসতো, সবার আগে আমাকে তুলতো আর সবার শেষে আমাকে নামাতো। তো রবীন্দ্রনাথ যখন অসুস্থ হয়ে এলেন জুলাই মাসে 41 সালে, আমার মা তো খুব রবীন্দ্রনাথের সেবা বরাবরই করেছেন। যখনই জোড়াসাঁকোতে আসতেন, হয়তো কার্শিয়াং যাবেন কি কালিম্পংয়ে যাবেন, তখনই মা কিছু না কিছু রান্না করে ওকে খাওয়াতেন। তো সেই সময় মা সংসার সামলে কি করে যে রবীন্দ্রনাথের অত সেবা করতেন, তখন তো এত ছোট ছিলাম, ঠিক বুঝতে পারতাম না। মা থেকে থেকেই দেখতাম ওনার ঘরে চলে যাচ্ছেন ওকে সেবা করার জন্য। তো যেদিন রবীন্দ্রনাথের অপারেশনটা হয়ে যাবার পর যখন মা দেখলেন, সেদিন অবস্থাটা খুব খারাপ। কারণ অল ইন্ডিয়া রেডিওতে তখন নাকি শুনেছিলাম এগুলো, তখন আমি জানা পরে এই কথাগুলো শুনেছিলাম যে ঘন্টায় ঘন্টায় ওর শরীরের অবস্থার বুলেটিন প্রকাশ করছে রেডিওতে, উনি কেমন আছেন এটা বলছে। খুবই অপারেশনের পরে খুব রাইগার হয়েছিল, খুব জ্বর, এইসব মা সংসারের কাজ সামলে থেকে থেকে দৌড়ে ওখানে যাচ্ছেন। আর সেদিন সকালে বাস এলো, স্কুল বাস এলো, মা কেন যে আমাকে স্কুলে সেদিন পাঠিয়ে দিলেন আজও আমি বুঝতে পারি না।
বাড়ি সেদিন কোনো ছেলে পেলে স্কুলে গিয়েছিল কিনা তাও আমি জানি না, আমার ধারণা কেউ সেদিন যায়নি। রবীন্দ্রনাথের ওই শরীরের অবস্থা, সেই অবস্থা মা আমায় স্কুলে পাঠালেন। একবারও মার মনে হলো না যদি উনি মারা যান তাহলে আমি কি করে ফিরবো বাড়িতে, সেটা সেই দূরদর্শিতার অভাবই বলবো মার। কিন্তু আমি তো চলে গেলাম স্কুলে। ঠিক 12টা 10-এ যখন খবর এলো যে উনি মারা গেলেন, আমাদের স্কুল টুল সব বন্ধ হয়ে গেল। সে বাসে করে সবাইকে নামাতে নামাতে আমাকে তো শেষকালে নামায়। আমাদের বাসটা মনে আছে হ্যারিসন রোড থেকে চিতপুরে নাখোদা মসজিদ অব্দি আসতে পেরেছিল। তারপরে লোকারণ্য, সমস্ত ট্রাম বন্ধ, বাস বন্ধ। সেখান থেকে আমার স্কুল বাস আর আমার বাড়ি পর্যন্ত এগোতে পারেনি। আমাদের যে বয়স্ক যে মানুষ, মঙ্গল তার নাম ছিল, যে আমাদের বাসে তুললে নিত আবার নামাতো, সে মঙ্গলের হাত ধরে আমি বললাম চলো। হাঁটতে হাঁটতে আমার মনে আছে আমার একটা সুটকেস ওর হাতে দিয়ে, যেটার মধ্যে বইপত্র থাকতো, সেই হাঁটতে হাঁটতে নাখোদা মসজিদের ওখান থেকে আমার জোড়াসাঁকোর গলিতে ঢুকছি। আর ভাবছি যে কি হচ্ছে, কেন এত লোক ভিড় করে রাস্তায় কেন বেরোচ্ছে। যত বাড়ির ভিতর ঢুকছি তত দেখছি লোক। তত আমাদের সমস্ত, যখন ঢুকলাম চারিদিকে গেট বন্ধ, বিচিত্রা বাড়ির গেট বন্ধ হয়ে গেছে। পাশে 5 নম্বর বাড়ি, মানে যেটাতে অবনীন্দ্র ভাইরা তাদের পরিবার নিয়ে বাস করতেন, তাদের দুটো লোহার গেট, সেই দুটো তালা বন্ধ। আমাদের বাড়ির ভিতরে দেউড়িতে তখন পুলিশ এসে গেছে। পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না। আমি যত বলছি আমি এই বাড়ির মেয়ে, কিন্তু সে তো শুনছেই না কোনো কথা। আমি ভাবছি মনে যে আমি এখন কি করে বাড়ির ভিতরে ঢুকবো। মানে আমার খুব যে একটা ভয় করছিল তা না, আমি খুব একটু মানে কিরকম একটা অবাক লাগছিল যে ব্যাপারটা কি ঘটছে। মানে মৃত্যু জিনিসটার সঙ্গে তো তার আগে আমার পরিচয় নেই। রবীন্দ্রনাথ যে নেই, উনি যে আর কথা বলবেন না, সেসব কিছু বুঝতে পারছি না। খালি দেখছি চারিদিকে লোক। তখন আমি খুব ওই শান্তিনিকেতনে একটু গাছে চড়া অভ্যেস ছিল, একটু গেছেও ছিলাম বলেই বোধহয় আমি সেদিন বাড়ির ভিতর ঢুকতে পেরেছিলাম। আমি করলাম কি, মঙ্গলকে বললাম তুমি চলে যাও, ওই 5 নম্বরের লোহার শিক দেওয়া, আকারে বর্ষার মতো শিক দেওয়া গেট, সেই গেটের উপরে পা দিয়ে আমার সুটকেসটাকে ঝুলিয়ে, তারপর সেই গেটের ফাঁকে আমি বুড়ো আঙুল দিয়ে কোনো রকমে সেই গেটটা টপকে আমি 5 নম্বর বাড়ির ভিতর ঢুকলাম। এবং ওরা উপর থেকে সব দাঁড়িয়ে আছে, সব আমার মানে তোমরা শর্মিলার পিসিরা বললে ভালো করে বুঝতে পারবে, শর্মিলার পিসিরা কাকারা সব ওখানে তো আমার নাম করে বলছে ওই তো বুড়ো এসে গেছে। কিন্তু কেউ এসে নিচের গেটটা ভয় খুলছে না, পাছে জনতা সেখানেও ঢুকে পড়ে, সেই ভয় কেউ গেট খুলছে না। আমি সেই জানতাম ওদের মাঠেই আমাদের সারা বিকেলে খেলা হতো 5 নম্বর বাড়িতে, আমরা সব ভাই বোনরা ওখানেই খেলতাম। কাজেই জানতাম আমাদের 5 নম্বর আর আমাদের 6 নম্বর বাড়িটা অনেকটাই লোহার রেলিং আর খানিকটা কংক্রিটের পাঁচিল দিয়ে পার্টিশন করা ছিল। আমার মনে আছে লোহার রেলিংয়ের ওদিকে আমাদের অংশে একটা শিক ভাঙা ছিল, যেখান দিয়ে অনেক সময় আমরা শর্টকাট করে বিকেলবেলা ওই 5 নম্বর বাড়িতে ঢুকে যেতাম মাঠে খেলবার জন্য। সেইটা মনে পড়ে গেল। সময় আমি বাক্স নিয়ে দৌড়ে একবারে মাঠ পার হয়ে আমাদের ওখানে এসে সেই শিক ভাঙা দিয়ে আমাদের পোর্শনে ঢুকে আমাদের অংশে দেখলাম যে বাবা দোতলায়, এসে দেখি দোতলায় বাবা দাঁড়িয়ে আছেন, আর আমাকে দেখেই বলছেন এই তো এসে গেছে। আমি এসে গেছে, আমি মনে মনে ভাবছি এসে গেছে মানেটা কি। আমি যে কি করে সেদিন বাড়ির ভিতরে ঢুকলাম। এখনকার যদি জনতা হতো, এখনকার পপুলেশন যদি তখন হতো, আমার তো নিশ্চয়ই মৃত্যু হতোই, মানে পায়ের তলায় পিষে আমি মারা যেতাম। তখনও বোধহয় অত সংখ্যক জনসংখ্যা ছিল না বলেই বোধহয় আমি মানে কোনো আমার অ্যাক্সিডেন্ট কিছু হয়নি, আমি বাড়ির ভিতর ঢুকতে পেরেছিলাম। তারপরে আমার কিচ্ছু মনে নেই কখন মা এসে আমাকে নিয়ে গিয়ে বারান্দাতে, ওই যেখানে আত্মীয় স্বজন সবাই বসে আছে সেখানে নিয়ে গিয়ে বসালেন। তারপরে মা একটা সময় আমাকে রবীন্দ্রনাথকে যখন সাজানো হয়ে গেছে তখন আমাকে নিয়ে গেলেন প্রণাম করানোর জন্য। গিয়ে দেখলাম ওকে গরদের পাঞ্জাবি ধুতি সব পরা, গলায় মালা দেয়া, কপালে চন্দন সেকেবারে সাজানো রয়েছে। আমি গিয়ে খালি প্রণাম করলাম। আর ঘরে আর কে আছে কিচ্ছু দেখিনি, খালি দেখলাম বুড়ি পিসি মানে ওনার নাতনি নন্দিতা কৃপলানি মাটির মধ্যে হাঁটুর মধ্যে মুখটা গুজে বসে আছেন। আর কে কে ঘরে ছিল আমি কিচ্ছু আমার স্মৃতিতে নেই। আবার মা আমাকে নিয়ে গিয়ে যেখানে বারান্দার কোণে যেখানে সবাই আত্মীয় স্বজনরা বসে আছেন সেখানে গিয়ে আবার বসে রইল। আর তখন দালানে সমস্ত কলেজের ছেলেরা
কারণ অনেক ইয়াং ছেলেই দেখলাম তারা কি বলে যাচ্ছে, রবীন্দ্রনাথ কি শুধু আপনাদের আমাদের নয়, কেন বলছে এইসব কথা। আর আমার আত্মীয় স্বজনের সকলের চোখে জল, কিন্তু আমার চোখে তো জল নেই, কারণ আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। মৃত্যু কি, মারা গেছেন, মৃত্যুটা কি, রবীন্দ্রনাথ আর নেই, এসব আমার মাথায় ঢুকছে না। ও সবাই কাঁদছে, আমি কাঁদছি না। তারপরে কেন ছেলেরা এরকম অসভ্যতা করছে, কেউ রেন ওয়াটার পাইপ দিয়ে যে উঠছে কি পরিমাণ হাততালি দিচ্ছে, কেউ একটা ওঠার চেষ্টা করছে। আসলে সেদিন আমার পরে এগুলো মনে হয়েছিল যে সেদিন ওই জনতাকে কন্ট্রোল করার মতন কোনো লিডার কেউ ছিলেন না। কেউ যে আমার পরে সৌমেন্দ্রনাথ ঠাকুরের কথা যখন পরে বড় হয়ে আমি আমার মেজজ্যাঠামশাই বলতাম, ওনার যখন বক্তৃতা শুনেছি, আমাদের 25 বৈশাখের অনুষ্ঠান ওই দালানে শুনেছি, একেবারে মানে লোকে ভর্তি হয়ে যেত সেখানে। উনি যখন যেভাবে কথা বলতেন, একবার মনে আছে পায়ের আওয়াজে খসখস আওয়াজ হচ্ছে, উনি একবার মাইকে শুধু বললেন, এটা মনুমেন্টের তলা নয়, একেবারে পিন ড্রপ সাইলেন্স। আমার বুঝছি সেটাই তখন আমার বড় হয়ে মনে হয়েছে, মেজজ্যাঠামশাই সেদিন যদি থাকতেন আমার মনে হয় জনতাকে খানিকটা কন্ট্রোল হয়তো উনি করতে পারতেন। কিন্তু উনি তো এখন আলিপুর সেন্ট্রাল জেলে, কাজে কেউ ছিলেন না, কি জানি কেন। এবং জনতার কি করে যেন পরে শুনেছিলাম, মনে হয়েছিল ওদের রবীন্দ্রনাথকে নাকি লুকিয়ে শান্তিনিকেতনে নিয়ে যাওয়া হবে। কি মুশকিল, শান্তিনিকেতনে কোথা দিয়ে নিয়ে যাওয়া হবে, নিতে গেলে তো সামনে দিয়েই নিতে হবে, আড়াল করে লুকিয়ে তো ওকে নিয়ে যাওয়া যায় না। উনি চেয়েছিলেন চিরকাল যে কলকাতায় এসে ওনার মৃত্যু হোক, এটা তো রবীন্দ্রনাথ কোনোদিন চাননি। চেয়েছিলেন শান্তিনিকেতনেই উনি থাকবেন, ওখানেই উনি মারা যাবেন। কিন্তু সেই ইচ্ছেটা তো কেউ দাম দেয়নি তখন, ওকে তো জোর করে অপারেশনটা বিধান রায় সব ডাক্তার মিলে তো জোর করলেন, অথচ ওকে বাঁচাতেও পারলেন না। যাই হোক, সেটা তারপরে হঠাৎ উনি বসে থাকতে থাকতে হঠাৎ একটা মড়মড় করে একটা আওয়াজ শুনতে পেলাম। তারা যেন বললো ওই বিচিত্রা বাড়ির গেট ভেঙে ফেলেছে জনতা। এবং ওই যে গেট ভেঙে ফেললো, তখন ওই পাশের পাঁচিলের উপর দিয়ে তারা সোজা বারান্দায়, মানে রবীন্দ্রনাথের অংশে বারান্দায় সব প্রচুর লোক উঠে পড়লো। আমরা তো এই বারান্দায় বসে আছি, ওখানে কি হচ্ছে কিছু বুঝতেই পারছি না। ওনার জন্য একটা খাট তৈরি হচ্ছে, মানে যেখানে অবনীন্দ্রনাথ দাঁড়িয়ে, নন্দলাল বসু আছেন, সুরেন কর আছেন, সবাই আছেন, রতীন্দ্রনাথ আছেন, ওর জন্য সুন্দর করে একটা বড় খাট তৈরি হচ্ছে। সে খাটটা মানে শেষ হয়নি, তখন প্রায় শেষ হয়ে এসছে, ওকে সুন্দর করে নিয়ে যাওয়া হবে এই পরিকল্পনা ছিল। সেসব কিছুই হলো না। একটু পরেই দেখি, শুনেছিলাম পরে, যে জনতা ওকে গদি শুদ্ধ হাতে করে ওকে খাট থেকে তুলে নেয়, নিয়ে তারপরে আমাদের তো সিঁড়ির অভাব নেই, পাশে একটা কাঠের সিঁড়ি, সেখানে একটু বাদেই দেখি আবার মড়মড় করে আবার একটা আওয়াজ, বুঝলাম কাঠের সিঁড়ির রেলিংটা ভেঙে পড়ে গেল। এবং তারপর নিচে যেখানে বাঁধানোর জায়গাটা, আমরা তো দোতলা থেকে দেখছি নিচে যেখানে স্টেজের মতন করা আছে আমাদের দালানে, সেখানে ওকে গদিশুদ্ধ নামানো হলো। এবং পরিষ্কার দেখলাম ওনার মাথাটা বালিশ থেকে শানের উপর পড়ে গেল। আবার এসে কেউ মাথাটা তুললো, বালিশে দিল, এবং সেখানে আমি নিজের চোখে আমার দেখা সুভেনির হিসেবে তখন ওনার চুল এবং দাড়ি ছিঁড়ে নিচ্ছিল ওকে। মানে সেটা যে কি কষ্টকর দৃশ্য একটা, সেটা ভাবা যায় না যে রবীন্দ্রনাথকে এরকম ভাবে যে নিয়ে যাওয়া হবে। তারপরে আবার ওকে ওইভাবে গদিশুদ্ধ তুলে নিয়ে আমাদের দেউড়ি থেকে আর ওই অংশটা গলি অব্দি পেজতে বোধহয় আমরা ছুটে সামনের বারান্দায় গেলাম। আমাদের চোখের সামনে, মানে লোকের মাথায় বোধহয় 1-1.5 মিনিটও লাগেনি, মাথার উপরে হুশ করে দেখলাম ওনার দেহটা মিলিয়ে গেল আমাদের চোখের আড়ালে। তারপরে শুনেছিলাম নিমতলায় অব্দি রথীন্দ্রনাথ ওনার ছেলে যেতে পারেননি মুখাগ্নি করতে, এত গাড়ি তো যেতেই পারেননি। রথীদা বলেছিলেন আমি হেঁটে যাই, সবাই বারণ করলো যে এত ভিড় ওখানে, এত লোক যে পায়ের তলায় পিষে যাবেন না। রথীদা দাদা ফিরে এসেছিলেন, এসে মানে ঘরে চলে এসেছিলেন, উনি নিমতলায় যেতে পারেননি। সুবীর জ্যাঠামশাই, মানে সত্যেন্দ্রনাথ ঠাকুরের নাতি, সুপূর্ণার নাম নিশ্চয়ই সবাই জানে, সুপূর্ণা গানের ওর মেয়ে। সুবীর জ্যাঠামশাই আমাদের সুরেন ঠাকুরের বড় ছেলে, উনি করেছিলেন কি, নিমতলা হেঁটে কোনো রকমের নৌকো করে গঙ্গায় করে নৌকো করে নিমতলা ঘাটে উঠে মুখাগ্নিটা উনি করেছিলেন। এবং ওকে তো অনেক রাস্তা ঘুরিয়ে তারপরে নিমতলায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে একজন কেউ লিখেছিলেন, যিনি ছবি তুলছিলেন, তার একটা লেখায় পড়েছিলাম এই বছর 4-5 আগে, কিংবা তারও একটু বেশি হবে,
তিনি আগের থেকে নিমতলা ঘাটে গিয়ে দাঁড়িয়েছিলেন যে যখন ওনার দেহটা নিয়ে আসা হবে উনি ছবি তুলবেন। ওনার লেখাতে পড়েছি যখন ওনার দেহটা ওখানে নিয়ে আসা হয় তখন নাকি প্রায় ওনার চুল দাড়ি নেই। এটা কিরম মানে সুরেটা আমি পড়েছিলাম, কতটা সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, আমার চোখে দেখা না। তবে আমার চোখে দেখা যে ছিঁড়ে দিচ্ছে সেটা তো আমি দেখলাম যখন দালানে আমাদের বাড়িতে ওকে নামানো হলো। এত কষ্ট লেগেছিল। পরে যখন অনেক বড় হয়েছি, যখন রবীন্দ্রনাথকে লেখা অনেক পড়েছি, তখন আমার খালি মনে হয়েছিল যে উনি হয়তো আরো কিছুদিন বাঁচতেন ওখানে শান্তিনিকেতনে কবিরাজি করে, ওনার একটু উপকার হচ্ছিল। কবিরাজ মশাই হাত জোর করে বিধান রায়কে বলেছিলেন আমাকে কটা দিন সময় দিন, উনি খাওয়া বন্ধ হয়ে গেছিল, উনি এখন খাচ্ছেন, জ্বরটা থেমে গেছেন, আমাকে কটা দিন সময় দিন, তারপরে যদি না হয় আপনারা অপারেশন করবেন। কিন্তু বিধান রায় তারা তো কবিরাজি ইত্যাদি হোমিওপ্যাথিতে বিশ্বাসী ছিলেন না। উনি বললেন না, আরো দেরি হয়ে যাবে, তাহলে এখনই অপারেশনটা করতেই হবে। এবং আরো একটা কথা, রবীন্দ্রনাথ তো ছেলেবেলার থেকে বাবার কাছে হিমালয় গিয়ে উপনিষদ পড়া, মানে ভগবানের ঈশ্বরে বিশ্বাসী মানুষ ছিলেন। কারণ নিজে সারা জীবন এত মৃত্যু দেখেছেন, এত সন্তানের মৃত্যু, আত্মীয় স্বজন মৃত্যু দেখেছেন, সেই শক্তিটা উনি যে সেই সমস্ত মৃত্যু শোকগুলো কি করে নিজের মধ্যে নিয়ে থাকতেন, যেটা বাইরে প্রকাশ করতেন না, সেই শক্তিটা উনি পেয়েছিলেন শুধু ওনার ঈশ্বরে এতটা বিশ্বাস ছিল বলে। সেইটা আমার মনে হয়েছে, আমার যেটা মনে হয়েছে, ওকে যেমন অপারেশনের কথাটা যদি 2-3 দিন আগে বলতেন বিধান রায়রা যে অমুক দিন আপনার অপারেশনটা আমরা করব, আমার ধারণা, এগুলো আমার কথা, আমার পরে অনেক বড় হয়ে আমার এগুলো আমার মনে হয়েছে যে তাহলে উনি নিজের মনকে নিশ্চয়ই সেভাবে একটা তৈরি করতেন যাতে ওনার কষ্টটা শরীরে কম হয়। কিন্তু ওকে অপারেশনের দিন চট করেই বললো যে আজ তো বেশ দিনটা ভালো আছে, তাহলে আজই অপারেশনটা করে ফেলা যায়। উনি বলেছিলেন আজই, এটা আমি মার কাছে শুনেছি আর কি। কাজেই উনি নিজেকে তৈরি করার সে সময়টা উনি পাননি। তাছাড়া উনি পুরোটা অজ্ঞান করে জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে করতে দেননি, কাজে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে ওনার অপারেশনটা হয়েছিল। আর বিধান রায়রা বলেছিলেন না কিচ্ছু লাগবে না। পরে নাকি উনি বলেছিলেন কেন, কি বলেছিলে তোমরা, লাগবে না, আমার ভীষণ লেগেছে। তারপরে আর ওকে আর তো কিচ্ছু ওরা করতে পারেননি। দিদি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে পাওয়া একটি পুতুল উপহার স্বরূপ আজও আপনার কাছে সাজানো আছে, যেটি আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার বলে আপনি মনে করেন। আপনি যদি সেই ব্যাপারে কিছু বলেন। হ্যাঁ, উনি বোধহয় দ্বিতীয়বার যখন বোধহয় জাপানে যান, আমার তখন বোঝার বয়স ছিল না, ওই একটা জাপানি পুতুল এনে আমার নাম করে আমার মায়ের হাতে দিয়েছিলেন, যেটা বুড়ুর জন্য দিলাম। সেটা আমাদের জনসাগর বাড়িতে একটা টুরের অনেক দিন রাখা থাকতো। আমার বিয়ের সময় যখন আমি শ্বশুরবাড়ি যাচ্ছি সেই সময় পুতুলটা মা আমার কোলে দিয়ে দেন। সেই থেকে তার জন্য আমি একটা আলাদা জাপানি কায়দা একটা কাঁচের বাক্সও করেছিলাম। এখন সেটা আমার মেয়ের কাছে আছে, আমি অনেকদিন মেয়ের কাছে দিয়ে দিয়েছি। আমার দাদাকে অটোগ্রাফ উনি লিখে দিয়েছিলেন, কিন্তু আমি মাকে বলতাম তুমি আমার জন্য তো কখনো কিছু লিখে টিকে নাওনি কেন, সেটা আমার খুব অভিমান। এমনিতে তো ওর সঙ্গে দেখা করতে গেলাম, যে প্রণাম করতে যেতাম সন্ধ্যাবেলা যখন মা যেতেন, ওনার পাশে সব বুয়ম ভর্তি লজেন্স রাখা থাকতো বাচ্চাদের জন্য, যে 2টো করে লজেন্স আমার হাতে দিতেন। দাদা কোনো দিন যেত না, কিন্তু ঠিক দাদার নাম করে, দাদার জন্যও নিয়ে যাওয়া বলে 2টো লজেন্স দাদার নাম করে আবার আমার হাতে দিতেন। আমি নিয়ে এসে দাদার সঙ্গে বলতাম তুই তো যাস না, দেখ লজেন্সটা ঠিক আমি নিয়ে এসেছি তোর জন্য। তবে ওই যখন উনি অসুস্থ হয়ে এলেন তখন একটা মনে আছে ভিক্টোরিয়াতে তখন বোধহয় কিছু একটা আবৃত্তির কম্পিটিশন কিছু একটা হয়েছিল, মা শিশু থেকে কোন কবিতাটা মুখস্থ করিয়ে দিয়েছিলেন আমার মনে নেই, সেইটা পড়ে বলে আমি ফার্স্ট হয়েছিলাম। তখন মা তখনও অপারেশন দিন ঠিক হয়নি, এমনি শরীর খারাপ রয়েছে, শুয়ে আছেন। মা বললেন যাও কর্তা বাবাকে বলে এসো যে তুমি এই কবিতাটা বলে ফার্স্ট হয়েছো। তো সেই ওনার সঙ্গে আমার শেষ কথা, আমি গিয়ে বলেছিলাম যে আমি না এই কবিতাটা বলে আমি ফার্স্ট হয়েছি। উনি খালি বড় বড় এমনি চোখ করে যেমন বলে তাই বুঝি বলেছিলেন, এইটা আমার মনে আছে। ওই শেষ কথা, তারপরে তো আর কথা বলার সুযোগ ছিলই না। সত্যি দিদি, যত শুনছে গায়ে কাঁটা দিচ্ছে। সেই বিশ্ববরেণ্য আমাদের আবেগ
আমাদের প্রাণের পুরুষ কবিগুরুর সংস্পর্শ পেয়েছেন, দেখতে পেয়েছেন আপনি। মানে আপনার পাশে বসে আমি যেন উপলব্ধি করতে পারছি। আমি ধন্য, মানে আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করছি যে আপনার মুখোমুখি আজকে বসে কবিগুরুর কথা শুনতে পাচ্ছি। আপনি এত স্বনামধন্য পরিচালকের সাথে কাজ করেছেন, সত্যজিৎ রায়, শ্যাম বেনেগাল, তপন সিনহা। এবার আপনার অভিনয়ের কথা কিছু শুনবো। সবকিছুই আমার কিরম যেন হতে হতে হয়ে গেছে। অভিনয়টা তো আমার রক্তেই, কারণ মনে ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ তো বোধ হয় ঠাকুরবাড়ির ছেলে মেয়ে বউ কাউকে বাদ দেননি যাকে দিয়ে অভিনয় করাননি। আমার বাবা ভীষণ ভালো অভিনয় করতেন, আমার মা ভীষণ ভালো অভিনয় করতেন, কাজে অভিনয়টা আমার রক্তেই ছিল। কারণ কলেজেও, সিটি কলেজে বাঁশরি করলাম, আর সেটা অল্প কদিনের রিহার্সেলে। মনে আছে নারায়ণ গঙ্গোপাধ্যায় আমাদের তখন বাংলা পড়াতেন, উনি তো উৎসাহিত হয়ে প্রম্পট করতে বসে গেলেন। এত ভালো বাঁশরির নাটকটা আমাদের হয়েছিল সিটি কলেজে। তারপরে ব্রেবনে অবশ্য তখন নাচের চিত্রাঙ্গদা করেছিলাম, সমুদ্র নাচের ব্যাপার ছিল। তারপরে মা আরও ছোটবেলায় মা মনে আছে আমাদের সব বাড়ির ছেলে মেয়েদের নিয়ে অবাক জলপান আমাদেরই হল ঘরে হয়েছিল। কাজে অভিনয়ের ব্যাপারটা আমার ছিল। আমি ঠিক সত্যি ফিল্ম করতে যাব এসব আমার কোনোদিন আমার মাথাতেই আসেনি। হঠাৎ আমি মানে আমার বিয়ের পরে, মানে তখন আমি হাওড়ায়, আমার স্বামী পোস্টেড হাওড়াতে, এখন হাওড়ায় আছি। আমি একটা গ্রুপ থিয়েটার গ্রুপে যাবার, আমার রণেন্দা, আমার পিস্তুত দাদা, যিনি উৎপল দত্ত আর রণেন্দা, প্রতাপ রায়, এরা মিলে এলটিজি মানে লিটল থিয়েটার গ্রুপ তৈরি করেন। তখন ওরা ওই শেক্সপিয়ারের সমস্ত নাটকগুলো ইংলিশে করতেন। রণেন্দা তারপর বিলেত চলে যান, বিলেত থেকে এসে আবার থিয়েটার সেন্টার তরুণ রায়ের, সেইখানে উনি নাটক শেখাতেন। তারপর উনি রণেন্দা হঠাৎ একদিন আমার ফোন করে বলছেন যে এই তুই অভিনয় করবি। আমার হঠাৎ এই কথার প্রশ্নটা আমি কি উত্তর দেব বলেই নিজেই বলছে, শোন তোর সঙ্গে একজনের আলাপ করিয়ে দিচ্ছি, যার গলা শুনলেই তুই প্রেমে পড়ে যাবি। এখন আমার মনে আছে এই ডায়ালগ বলে সবিতাব্রত দত্তকে আমাকে ফোনে ধরিয়ে দিলেন। তখন রূপকারে ওদের ব্যাপকা বিদায় নাটকটা চলছে। তো আমাকে সবিতাবাবু বললেন যে এরকম ওরা আসলে তৃপ্তি মিত্র 3 বোন মিলে, মানে সবচেয়ে ছোট বোনকে সবিতাবাবু বিয়ে করেছিলেন গীতা, ওর 2 দিদি মিলে সে ব্যাপিকা বিদের 3টে মহিলা চরিত্র ওরা 3 বোনে করত। তো একজনের একটু অসুবিধে আছে, সে মিসেস লাহিড়ির চরিত্রটা করতো। সেটাই বললেন যে আপনি আসুন আমাদের রূপকারে, ওদের বকুল বাগানে, ওদের বাড়িতেই রূপকার বলে সেই গ্রুপ থিয়েটার ওদের রিহার্সাল রুমটা ছিল। তো সে আমার মনে আছে আমি আমার কর্তার সঙ্গে মিহিরের সঙ্গে গেলাম বকুল বাগান রোডে ওদের বাড়িতে। 4 দিনের রিহার্সেলে তখন প্রতি মঙ্গলবার রংমহলে ব্যাপিকা বিদায় নাটকটা হচ্ছে, এবং তার সঙ্গে যেহেতু ওটা অল্প ছোট নাটক, তার সঙ্গে সুকুমার রায় চলচ্চিত্র চঞ্চলী, যেটাতে সন্তোষ দত্ত নিজে ভবদুলাল করতেন, নিজেই মেকআপ টেকআপ নিতেন। আমাদের 2টো নাটক একসঙ্গে হতো, হয় কালের যাত্রা ব্যাপিকা বিদায়, নয় চলচ্চিত্র চঞ্চলী ব্যাপিকা বিদায়। তো সেই মিসেস লাহিড়ির রোল আমি মানে 4 দিনের রিহার্সেলে রংমহলে করতে শুরু করলাম। তারপর রূপকারের অনেক নাটক, অ্যান্টনি কবিয়াল, লালন ফকির, কালের যাত্রা, মাল্যদান, ত্যাগ, যা যা নাটক ওদের হতো অনেক জায়গায়, বম্বে, দিল্লি, তারপর শীতকালের পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্টতে সব কলশো থাকতো, অনেক ঘুরেছি। প্রায় আমার যখন মেয়ে হলো সেই 1 বছর বোধহয় করিনি, তারপরে আবার মানে 62 জুলাই মাস থেকে আমি গ্রুপ থিয়েটার জয়েন করলাম। সেই গ্রুপ থিয়েটার করতে করতে 63-তে প্রথমে তরুণবাবুই পলাতক ছবির জন্য তরুণ মজুমদার ওইখানে নিজে এসে আমাকে, মানে ওর কেউ প্রোডাকশন ম্যানেজার আসলে আমাকে বোধহয় দেখেছিল। ওরা চাইছিলেন একটা বনেদি চেহারে, ওই চেহারার একটি মহিলাকে, ওই বাচ্চা মেয়ে একটা ছিল পলাতকে, যারা দেখেছে এখন মনে থাকবে, সেই বাচ্চা মেয়ে যে কথা বলতে পারতো না, হারিয়ে গিয়েছিল বাড়ি থেকে, সে তাদের মায়ের রোলটা আর কি। সেটা খুবই ছোট রোল। আমার তখন ফিল্ম কি আমি কোনোদিন শুটিং দেখিনি, কোনো ক্যামেরা কি, ফিল্মের শুটিং কি, আমার কোনো আইডিয়াই ছিল না। তো সেই ভানুবাবু যিনি প্রোডাকশন ম্যানেজার ছিলেন, তিনি বোধহয় আমাকে রংমহলে দেখে টেকে ভেবেছিলেন চেহারার দিক থেকে হয়তো ঠিকঠাক চলে যাবে। মাত্র 2 দিনের কাজ ছিল। এখন 2 দিনের কাজ কি 1 দিনের কাজ কি সে আইডিয়াও আমার কোনো কিছু ছিল না। এই একটা ক্ষতি হয়তো সবিতাবাবু আমার করেছিলেন, কারণ সবিতাবাবু তার আগে উনি নিজে ফিল্মে করেছেন, কাঁচের স্বর্গ টর্গ
করেছেন যাত্রিক গোষ্ঠী। তরুণবাবু নিজেই শেষকালে এসে বলেছিলেন যে উনি অনেকবার করে বলেছিলেন খুব ছোট রোল, আপনার ইচ্ছে না থাকলে আপনি করবেন না। তখন আমার আসলে চিরকালই আমার বয়সটা কোনোদিনই আমার চেহারায় দেখা দিত না। তখন আমার যা বয়স সেই বয়সটা বোধহয় 28 বছর বয়স তখন আমার, কিন্তু আমাকে দেখাতো আরো কম। কাজেই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির একটা ব্যাপার আছে না, যদি বৌদি বা মায়ের চরিত্র একবার কেউ যদি করে তাকে সেই চরিত্রতেই বরাবর নেওয়া হয়। হিরোইন হিসেবে ঢুকলে সেটা আলাদা ব্যাপার হয়ে গেল। তখন আমার যা চেহারা, মানে হিরোইন আমি করতেই পারতাম। যাই হোক, আমি কিছু জানি না, সবিতাবাবুর বলা উচিত ছিল যে তুমি যদি এটা করো না, দুদিনের কাজ যাও, তুমি যখন তরুণবাবু যদি তোমাকে বড় কোনো আরো রোল দেন তখন তুমি করো। সেই ক্ষতিটা উনি আমার করলেন। তখন আমার খুব মজা, আমার খুব মজা লাগবে, আমি তো কোনোদিন শুটিং দেখিনি, ফিল্ম দেখিনি, ফলে আমি ওটা পলাতকে খুব ছোট্ট রোল, সেটা মানে না বলার মতো, সেটা করেছিলাম আমি। তারপরে ওই 63-তে মহানগর ছবির জন্য মানিকদা আমাকে ডাকলেন, তখন লেক টেম্পল রোডে থাকতেন। দেখে উনি আমাকে একদম যেতে আমাকে একটা 1 পাতা না 1.5 পাতার একটা স্ক্রিপ্ট দিলেন, দিয়ে বললেন এতেও তুমি মিসেস সিনহা, যদিও রোলটা ছোট কিন্তু লোকে তোমাকে মনে রাখবে, এই কথা বলে আমাকে দিলেন। আর বললেন এটা তুমি দেখে রাখো, মুখস্থ করো না, এটা জাস্ট পড়ে রাখো। তারপরে আশ্চর্য যে আমি সেই মানিকদার মতন অত বড় একজন পরিচালকের সঙ্গে কাজ করতে গিয়ে আমার এতটুকু টেনশন হয়নি, আমার কোনো নার্ভাসনেস হয়নি, কি জানি কি আশ্চর্য। পরে বুঝেছিলাম মানিকদা এইভাবেই মানুষকে দিয়ে কাজ করিয়ে নেন। আমি ওইটা পড়েছিলাম, পরে বুঝেছিলাম ওনার খেরোর খাতা থেকে কিছু ডায়ালগ একটু এদিক ওদিক করে দিয়েছিলেন। ওই কয়েকবার মাধবী, ওটা সেটা সত্যজিৎ রায়ের প্রথম ছবি, সেইখানে আমার মাধবীর সঙ্গে আলাপ, তো আমরা দুজনে খুব গল্প করলাম। মিসেস বিড়লার বাড়িতে আলিপুর রোডে সেই শুটিংটা হয়েছিল। তো একটু দেখাচ্ছে একটু অ্যাংলিসাইজ পরিবার, ছেলেমেয়েরা সব গান ইংরেজিতে মানে গান গাইছে, পিয়ানো বাজাচ্ছে, এরকম একটা পরিবারে আমাকে, সে একটা সেলাই মেশিন, মাধবী আমাকে বিক্রি করবে, এই ছিল রোলটা। তো সেটাতে যাই হোক, আমি যেমন যেমন বলেছিলেন, ঠিক যেরকমভাবে বলেছিলেন যে তুমি প্রথমে ইন্টারেস্ট দেখাবে না, তারপর আস্তে আস্তে তুমি ইন্টারেস্টেড হবে ব্যাপারটা সম্বন্ধে, এইসব ঠিক যেমন যেমন বলেছিলেন আমি বোধহয় সেইভাবেই ঠিকভাবে করতে পেরেছিলাম। কারণ আমি শেষ যখন ফাইনাল টেক হচ্ছে সেটা আমি বুঝিনি, আমি ভেবেছি এটা মনিটর হচ্ছে, আমি যেমন নর্মালি মানে পড়ি, কথা বলি, সেইভাবে বললাম। তারপরে আমি জিজ্ঞেস করলাম মানিকদাকে, এটা মনিটর ছিল তো, এবার ফাইনাল টেক হবে? উনি যেরকম বলেন চোখটা গোল গোল করে, হয়ে গেল তো। আর ও হয়ে গেল, মানে আমি একটু ইতস্তত করে বললাম, মানে আমি ঠিক হয়েছিল, আমি করতে পেরেছি, না হলে কি ছাড়তাম নাকি। এইটা এখনো মনে পড়ে, খুব মজা করে। দিদি, আপনি শ্যাম বেনেগালের ছবিতেও কাজ করেছেন, প্রচুর ছবিতে করেছেন, শ্যাম বেনেগালের কথাটা একটু শুনতে চাই। তারপরে তো অতিথি, তপনদার অতিথিটাও একদম খুব মজা করে, কারণ ওখানে সব আমরা কেউ স্টার কেউ ছিলাম না, কিন্তু খুব মজা করে অনেক জায়গায়, সবই আউটডোর শুটিং হয়েছিল, খুব এনজয় করেছিলেন, ছবিটাও খুব সুন্দর হয়েছিল। তারপরে আস্তে আস্তে অনেকেই ছবি করতে গিয়ে অজয়কর নিজেই চলে গিয়েছিলেন হাওড়ায় গিয়ে ওনার বর্ণালী ছবিটার জন্য, যেটাতে সৌমিত্র শর্মিলা আছে, সেটা পাড়ার বৌদি হিসেবে আমাকে নিয়েছিলেন। তারপরে শ্যাম বেনেগাল, তখন আমি লেক রোডের বাড়িতে, আমার মনে আছে, আমাদের সাউথে বাস করছি, আমার ছেলেমেয়েরা সব সাউথ পয়েন্টে ভর্তি হচ্ছে দেখে বিবেকানন্দ পার্কের গায়ে আমাদের মনোজ বসুর ঠিক পেছনের বাড়িটায় ছিলাম অনেক বছর। একদিন হঠাৎ ওখানে বিকেলবেলা আমার মেয়েরা সব যেমন সামনে খেলাধুলো করে, আমার মেয়ে হঠাৎ একজনকে বললো যে আমি পরে শুনেছিলাম, ও বললো হ্যাঁ উনি একটু বাড়ি খুঁজে বেড়াচ্ছেন, কেউ একজন, ওনার সঙ্গে একজন কেউ ছিল, ওনার ট্রুপের কেউ ছিল, আমার বাড়িটা খুঁজে বেড়াচ্ছেন। এসে তারপরে দেখি, তারপরে আমার মেয়ে নিয়ে এলো তাকে উপরে, উনি নিজেই নিজের পরিচয় দিলেন, আমি শ্যাম বেনেগাল। আমি তো মানে কয়েক সেকেন্ড মানে কথা বলতে পারছি না, মানে শ্যাম বেনেগালের উনি আমার বাড়িতে এসেছেন আমাকে ওনার কোনো ফিল্মের জন্যে, আমি কিরকম বিশ্বাস করতে পারছিলাম না। আর এত শুধুমাত্র ডাউন টু আর্থ একজন মানুষ, আমি মানে ভাবতে পারি না, অসাধারণ। ওনার ফিল্মগুলো তখন দেখছি, এই সামনে গেলে আমার বাড়িতে উনি আমাকে বললেন যে এরকম একটা
জমিদার মানে ওটা আসলে একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা রিয়াল মানে জমিদার আর প্রজার মধ্যে একটা রিয়াল কেস হয়েছিল, যেখানে প্রজাদের কাছে তো ওরা তো লেখাপড়া জানতো না, ওদের দিয়ে জমিদারের কাছ থেকে শস্য কেনার জন্য ওরা টাকা ধার নিত। সেগুলো কি লিখিয়ে নিত, ওদের ব্ল্যাঙ্ক পেপারে লিখিয়ে নিত, কত হয়তো 10 টাকা নিয়েছে, 20 টাকা লিখিয়ে নিত। এইভাবে কোনোদিন জীবনে জমিদারের কাছে ধার দেনা শোধ হতো না। তা এই ইন্দ্রলোহার বলে একজন প্রজা ছিল বীরভূমে, যে প্রথম হাইকোর্টে জমিদারের এগেনস্টে কেস করেছিল। সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকেই ওরা তথ্য পেয়েছিলেন। সেই তথ্য নিয়ে আরোহণ বলে হিন্দিতে, ছবিটা হিন্দিতে হয়েছিল, ওমপুরি আমার প্রজা ইন্দ্রলোহারের রোলে, এবং অনেকে, পঙ্কজ কাপুর, জয়ন্ত কৃপলানি, শ্রীলা মজুমদার, মৃণাল সেনের স্ত্রী গীতা সেন ছিলেন, আমি ছিলাম। আমাকে ভিক্টর ব্যানার্জির মা মানে জমিদারের মা হিসেবে আমি গিয়েছিলাম। আমরা বীরভূমে গিয়ে শুটিং করলাম। আমাকে নিজে এসে আমাকে রোলটা বুঝিয়ে দিয়ে চলে গেলেন। তারপরে আমি আর মনে আছে, আমি আর ভিক্টর ব্যানার্জি দুজনেই ট্রেনে করে শান্তিনিকেতনে গেলাম। তারপর ওরা নিয়ে গেলেন সেই শিউড়িতে গিয়ে আমাদের শুটিংটা সব হয়েছিল। মানে একটা অসম্ভব দারুণ একটা অভিজ্ঞতা। এবং শুধু তাই না, ওদের ডাবিংগুলো সব বম্বেতে মানে এনএসডি ছাত্রছাত্রীদের দিয়ে করিয়েছিলেন। মানে গীতাদির ডাবিংও তাই। আমি সামনেকে বলেছিলাম যে আমার গলাটা তো একটু ভারীর দিকে গলা, সকলের সঙ্গে আমার গলার স্বরটা মেলে না, আমার ডাবিংটা কি আমি বম্বেতে গিয়ে নিজে করতে পারি? সেটাতে উনি রাজি হয়েছিলেন। আমি বম্বে গিয়েছিলাম, আমার ডাবিংটা আমি করেছিলাম। দিদি, সত্যজিৎ বাবুর মহানগর থেকে তপন সিনহা, অজয় কর, পূর্ণেন্দু পত্রী, শ্রীপত্র, বাহাদুর, কত ছবি আপনার ঝুলিতে, কিন্তু আজও পূজা একটা আলাদা মাত্রা বয়ে এনেছে। আজও দর্শক আপ্লুত। ইভিন আমরা সবাই পূজা দেখি আর আপনার দাপুটে অভিনয় দেখে আনন্দে, মজায়, হাসিতে আপ্লুত হই। ওই পূজা সম্পর্কে 2-1 কথা আপনার থেকে শুনবো। সত্যি তাই, পূজাটা খুব একটা হিট করেছিল, আর আমরা খুব জমিয়ে খুব আড্ডা দিতে দিতে মজা করতে করতে শুটিংটাও করেছিলাম। ময়নাকে বলো আমরা ভালো আছি, আমাদের জন্য চিন্তা না করে ও যেন সংসারের কাজে মন দেয়। ময়নাও নিশ্চয়ই চাইবে না যে ওর শ্বশুর বাড়িতে বাবা মার মাথাটা নিচু হয়ে যায়। তোমার মতো দেবতুল্য ভাসুর পেয়েছে, মেয়েকে নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই। তা ওইটা সত্যি আমারও খুব, আর অনিলদার সঙ্গে সেই আমার প্রথম অভিনয় করার একটা সুযোগও হলো। অনিলদার মতন ওরকম মানুষ আমি দেখিনি। সবাই ছিলেন, হারাধনও ছিলেন, রীতা কয়াল ছিল, টোটা ছিল, তারপরে শ্রীলা মজুমদার, ও আমার মেয়ের রোলে। হ্যাঁ, ওটা খুব মজার। মানে সাধারণত অঞ্জনবাবু সব ছবিতেই একটু মজার হাসির ডায়ালগ সব ব্যাপারটা থাকতোই। কাজে পূজাটা করে আমিও খুব আনন্দ পেয়েছি, আর আমাদের খুব জমাটি আড্ডাও হতো খুব। আর ওইটাতে একটা দরজাল রোল, আমার ব্যবধান ছবি থেকেই বোধহয় আমার একটা দরজাল রোল দেওয়ার একটা সুযোগ হলো। সবাই দেখি আমাকে আর শান্ত মা হিসেবে নিচ্ছে না, সবাই একটু দরজাল। বাহাদুরও তাই, এই কথা শোনাচ্ছি, এটা চাইছি, ওটা চাইছি, এরকম একটা চরিত্র এসে পড়ছে। তো পূজাটা নিয়ে আমি লোকেরও কাছে অনেক শুনেছি। আমি যখন এই হোমে এলাম তখন আমাদের যারা এত হেল্পার তারা সবাই দেখি পূজাটা সবাই দেখেছে, আর আমাকে চিনে ফেললো ওরা, যে পূজাতে আমি এসেছি, ওরা বিশাল খুশি। পূজা নিয়ে সবসময় সব জায়গায় খুব একটা হইচই দেখতে পাই, এবং এটা প্রায় সময় টিভিতেও খুব অনবরতই দেখি পূজাটা দেখা, প্রায় পূজা দেখানো হয়। সেই জন্য আমার খুব মজা লাগে। ওটা মানে খুবই বোধহয় হিট করে গিয়েছিল ছবিটা। একদম। দিদি, গায়ে কাঁটা দিচ্ছিল আপনার সব কথা শুনতে শুনতে। আরেকদিন আরো অনেক সময় নিয়ে আপনার অনেক কথা শুনবো। আপনার ব্যস্ততম সময় থেকে শিল্পী ক্রিয়েশনসকে আপনি আপনার এই অমূল্য অভিজ্ঞতা শেয়ার করেছেন, এই জন্য আমি ধন্য এবং শিল্পী ক্রিয়েশনসের দর্শকরা খুব খুশি। নমস্কার। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।